সকলেই ভেবেছিলেন যে ইকো পার্কে মর্নিং ওয়াক করতে এসেই রিঙ্কু মজুমদারের সঙ্গে দিলীপ ঘোষের প্রথম আলাপ হয়েছিল, কিন্তু আদতে তা একেবারেই নয়। এটা আমরা বলছি না, বলছেন খোদ দিলীপ ঘোষ। তিনি বললেন, এখানে আলাপ হয়নি, ও মর্নিং ওয়াক করার লোকই নয়, এখানে অনেকেই আসেন, উনি আমাদের পুরনো পার্টি কর্মী, আমার চেয়েও পুরনো। শুভ বিবাহের পর শুভ জন্মদিন, এমন শুভেচ্ছা বার্তাতে ভাসছেন দিলীপ ঘোষ। শুক্রবার সন্ধ্যায় নিউ টাউনে নিজের বাড়িতে 7 পাকে বাধা পড়েছেন বঙ্গ রাজনীতির দাপুটে নেতা। শনিবার দিলীপের জন্মদিন, অর্থাৎ আজ হচ্ছে দিলীপ ঘোষের জন্মদিন। বিয়ের পরের দিনই সকাল সকাল একেবারে ইকো পার্কে সেই চেনা মেজাজে দেখা গেল রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতিকে। বললেন, আজ থেকে আবার দলের কাজ শুরু। পাশাপাশি 26-এর নির্বাচনে বাংলায় পরিবর্তনের কথাও বললেন প্রাক্তন বিজেপি সাংসদ। বিজেপির এক কর্মী রিঙ্কু মজুমদারের সঙ্গে ইকো পার্কে প্রথম আলাপ দিলীপের। এ নিয়ে বারবার নানা রকমের কথা, মানুষের মনে কৌতূহল, সেই সব চলছিলই। এমনও শোনা গিয়েছিল যে সেই আলাপই ধীরে ধীরে গড়ায় পরিণয়ে। শুক্রবার সেই পরিচয় একেবারে পরিণতি পেয়ে গেল। মায়ের ইচ্ছেকে মর্যাদা দিয়েই রিঙ্কুর সঙ্গে 61 বছর বয়সে এসে 7 পাকে বাধা পড়লেন সংঘের দিলীপ ঘোষ। বিয়ের পরের দিন সকালে ইকো পার্কে প্রাতঃভ্রমণেও যান। সেখানে তাকে শুভেচ্ছা বার্তা জানাতে হাজির হলেন বহু মানুষ। কেক কেটে, পায়েস খেয়ে বিভিন্ন খাবারের আয়োজন করা হয় এদিন। ইকো পার্কে ঘটা করে জন্মদিন পালন করা হয় দিলীপের। আর সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপবাবু জানান, না না, এখানে আলাপ হয়নি, ও মর্নিং ওয়াক করার লোকই নয়, এখানে অনেকেই আসেন, উনি আমাদের পুরনো পার্টির কর্মী, আমার চেয়েও পুরনো। উনি 12 সালে রাজনীতিতে এসেছেন, আমি এসেছি 15 সালে। সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হতো, আমার বাড়িতেও এসেছেন। বিয়ে করার ব্যাপারটা হঠাৎই এসেছে, বলতে পারেন পরিস্থিতির কারণে, আর সেটা হয়েও গিয়েছে যথাসময়। অনেকেই ভাবছেন ইকো পার্কে হাঁটলেই বিয়ে হয়, সারা জীবন হাঁটলেও বিয়ে হবে না, বিয়ে হওয়ার যখন তখনই হবে। কি বললেন দিলীপ ঘোষ, শুনবো। জন্মদিন এবং নতুন জীবনের অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ সবাইকে। প্রশ্নটা তো সবার আগেই আসে যে আজকের দিনটা, এই যে জায়গায় আপনি এসে আজকে এই সেলিব্রেশনের মুড আমরা দেখতে পাচ্ছি, একদিন মোদির সঙ্গে এখানেই হয়তো আপনার আলাপ হয়েছিল। না না, এখানে আলাপ হয়নি, ও মর্নিং ওয়াক করার লোক নয়, এখানে অনেকেই আসে। উনি আমাদের পুরনো পার্টি কর্মী, আমার চেয়ে পুরনো। উনি 12 সালে রাজনীতিতে এসেছেন, আমি এসেছি 15 সালে। তো সেম তা নয়, সবার সঙ্গে দেখা হয়, দেখা সাক্ষাৎ হতো, আমার বাড়িতেও এসেছেন। তো বিয়ে করার ব্যাপারটা হঠাৎই এসছে পরিস্থিতির কারণে, আর সেটা হয়েও গেছে যথাসময়। জন্য অনেকে ভাবছেন যে ইকো পার্কে হাঁটলে বিয়ে হয়, সারা জীবন হাঁটলেও বিয়ে হবে না, বিয়ে হওয়ার যখন তখন হবে। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর কি রাজনীতি থেকে দূরে সরে যাবেন দিলীপ? শুক্রবার এমন চর্চাও চলেছে রাজ্য রাজনীতিতে। তবে বিয়ের পরদিন সকালে সংবাদ মাধ্যমে স্বয়ং দিলীপ ঘোষ বলে দিলেন, আজ থেকে আবার দলের কাজ শুরু, নিজের কর্মক্ষেত্র খড়গপুরে চলে যাব, দল যে দায়িত্ব দিয়েছেন তাই পালন করেছি। কি বলছেন, শুনবো। পরিস্থিতি যাই হোক, পরিস্থিতি পাল্টায়, যে পরিস্থিতির সঙ্গে পাল্টায় না লোকে তাকেই মনে রাখে। তো পরিস্থিতি পাল্টাবে, কিন্তু দিলীপ ঘোষের মিশন কখনো পাল্টাবে না। এই মুহূর্তে যে সময় আপনার বিয়ে নিয়ে হঠাৎ করে আপনি বলছেন সব মিডিয়াতে এই মুহূর্তে সব থেকে বড় চর্চার টপিক হয়তো আপনার বিয়ে, কিন্তু সেই সময় রাজ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ সাবজেক্ট আমরা দেখতে পাচ্ছি। কখনো মুর্শিদাবাদের অশান্তি, কখনো চাকরি হারা শিক্ষকদের কান্না, এগুলো আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে দাঁড়িয়ে আবারও সেই দিলীপ ঘোষকে সেই পুরনো ফর্মে সেই বিষয়গুলো। দিলীপ ঘোষ প্রথম থেকে আছে। আমি রামনবমী উপলক্ষে 10 দিন বাইরে ছিলাম, দক্ষিণ থেকে উত্তরবঙ্গ।
তারপরে মুর্শিদাবাদের ঘটনা নিয়ে প্রতিবাদ র্যালি, টিচারদের সঙ্গে যে অমানবিক ব্যবহার হয়েছে তার বিরুদ্ধে র্যালি আমি করেই যাচ্ছিলাম কন্টিনিউ। তাহলে দুদিনের জন্য আমার ব্যক্তিগত কাজের জন্য আমি ছুটিতে ছিলাম, তাও এখানে নববর্ষের মিছিল করেছি। 13 তারিখ এখানে মিছিল করেছি আমরা মুর্শিদাবাদ নিয়ে। তো কালকে পরশু বাড়িতেই ছিলাম, লোকের সঙ্গে দেখা সাক্ষাৎ এটা ওটা ছিল। আর আজকে জন্মদিন আছে, দুপুর অবধি এই পালন হয়ে যাবে, যেটা ব্যক্তিগত। আপনারা জানেন লোকেরা বড় বড় হল নিয়ে, স্টেডিয়াম নিয়ে জন্মদিন পালন করে, খরচা করে। আমি খোলা মাঠে করি, আর লোকের রাত্রেবেলা কেক কাটে, আমি ভোর 6টায় কেক কাটলাম। এই জন্য বুঝে নিতে হবে দিলীপ ঘোষ। এদিন তিনি আরও কথা বলেন, তিনি মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন। রাজ্যের পরিস্থিতি নিয়ে মমতা ব্যানার্জির কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছেন এমন কথাও বলেন দিলীপ ঘোষ। তিনি আরও বলেন, এখানে যা হচ্ছে তা আফগানিস্তান, পাকিস্তান, সিরিয়াতে এই রকমই হয় না। কি বলছেন আর শুনবো। রাজ্যপাল এর আগেও পীড়িতদের সঙ্গে দেখা করেছেন বিভিন্ন সময়ে, এবারও গেছেন। উনি ওনার দায়িত্ব পালন করেছেন, কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন যার হাতে আছে মমতা ব্যানার্জি, তার দিক থেকে কোনো সেরকম পদক্ষেপ দেখতে পাচ্ছি না। আজকে বিএসএফ, আমি যেদিন গন্ডগোল শুরু হয় 11 তারিখ জুম্মার সময়, আমি মালদা থেকে আসছিলাম, আমাকে পুলিশ আটকে ওখানেই একটা গেস্ট হাউসে বসিয়ে রাখে যে ক্লিয়ার হলে যাবেন। রাত 9টার পরে, 9:30 পরে ওখান থেকে বেরিয়েছি আমি। ততক্ষণ 4টের পর থেকে আমার কাছে ফোন আসতে আরম্ভ করে, বিএসএফ চাই। ধুলিয়ান, সাজির মোড়, ডাক বাংলো, যেখানে যেখানে হিংসা হয়েছে, শমশেরগঞ্জ, যে বিএসএফ পাঠান। আমি ডিআইজির সঙ্গে আমার পরিচয় ছিল, আগে দেখা করেছিলাম, দেখা করে পরিস্থিতি জানাতাম আমি, যেহেতু সেন্ট্রালের হোম স্ট্যান্ডিং কমিটিতে আমি ছিলাম। তো ওনাকে আমি ফোন করলাম যে এরকম ব্যাপার, এবং যে জায়গা থেকে ফোন আসছে আমি হোয়াটসঅ্যাপে সব নাম পাঠালাম, বলে হাম ভেজ রে হ্যাঁ। 6টার পরে ওখান থেকে বিএসএফ ঢোকে, মালদার দিক থেকে আস্তে আস্তে ক্লিয়ার করে। আর পুলিশ আমাকে আসতে দিচ্ছিল না। আমি বিএসএফ সঙ্গে কথা বললাম যে বন্ধ হয়েছে কিনা ঝামেলা, বলে হ্যাঁ বন্ধ হয়েছে, টেনশন আছে। আমি 9:15 পরে বেরোলাম ওখান থেকে। আর যখন দেখতে দেখতে ধুলিয়ান, হাজির মোড়, শামশেরগঞ্জ দিয়ে আসছি, তখন আগুন জ্বলছে, দোকান ভেঙা হয়েছে, গাড়ি জ্বলছে দুই দিকে, সে ভয়ঙ্কর পরিস্থিতি। কিন্তু মমতা ব্যানার্জি তখন না বিএসএফ ডেকেছেন, না পুলিশ স্পেশাল ফোর্স পাঠিয়েছেন, মানুষকে পুরো এই ভেড়িয়াদের হাতে ছেড়ে দিয়েছিলেন। পরের দিন আমাদেরকে কোর্টে যেতে হয়, শুভেন্দু অধিকারী কোর্ট থেকে অর্ডার নিয়ে আসেন, তখন অফিসিয়ালি বিএসএফ সব জায়গায় যায়। এখন যদি বিএসএফ পুলিশের কাজ করবে, থানার চেয়ে জায়গায় জায়গায় পোস্ট বসাতে হয়, তাহলে পুলিশ আছে কেন, সরকার আছে কেন? তাহলে তো আমরা যেটা দাবি করছি 355 বা 356, ওটাই লাগু করা হোক, মানুষের ওতেই ভরসা আছে। তিন করে যারা বাড়িঘর তৈরি করছে তাদের সেই বাড়িঘর ভেঙে দিচ্ছে, পুড়িয়ে দেওয়া হচ্ছে। হিন্দুদের কাছ থেকে এবার এই মুহূর্তে 11 তারিখ হিংসা হলো, 12 তারিখ হলো, 13 তারিখ সকালেও বেছে বেছে হিন্দুর দোকান পোড়ানো হয়েছে। আপনাদেরকেও ঢুকতে দেওয়া হচ্ছে না, খবর আসছে না, আমাদের কাছে ফোন আসছে যে 4টে দোকানের মধ্যে একটা হিন্দুর দোকান ছিল, সেটাকেই বেছে পুড়িয়ে দেওয়া হয়েছে। এই যে চলছে সাম্প্রতিক হিংসা, হিন্দুরা কি অপরাধ করেছে? পুরো মুসলিম জিহাদিদেরকে ছেড়ে দেওয়া হয়েছে রাস্তায়, লুটপাট করে খাও, কেউ রোকটোক করছে না। আমরা দেখেছি ওই বাপ বেটাকে কি নৃশংসভাবে হত্যা করা হয়েছে, গোটা গায়ে, লোকে পশুকে হত্যা করে না, কুপিয়ে কুপিয়ে রাস্তায় তড়পাচ্ছে, গা থেকে জলের মতো রক্ত বেরিয়ে যাচ্ছে, মারা গেছে, কেউ বাঁচাবার জন্য নেই, ভয় পালিয়ে গেছে সবাই। কি চলছে এটা? এ তো সিরিয়াতে, আফগানিস্তানে, পাকিস্তানে এরকম হয় না। তারপরে সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপে।